হতে পারে। শুনেন, গুরুত্ব বলেন এটা কিন্তু সবসময় যে মানুষ কাউকে হাতে তুলে দেয় তাও না। অনেকে আমরা অর্জন করে নেয়। এটাও কিন্তু একটা বিষয় আছে। যেমন আমরা মানে আপনার সংসদে দেখেছি, সংসদের সবচেয়ে বেশি সরব ব্যক্তি হচ্ছেন সালাউদ্দিন আহমেদ সাহেব। হুম, অনেকে ওনাকে অনেক কিছুই বলেন, নানা রকম অ্যাডজেক্টিভ ওনার নামের সঙ্গে যুক্ত হয়। আমি নিজেও কয়েকবার বলেছি যে উনি আইনগত বিষয়গুলো নিয়ে, সংসদীয় বিষয় নিয়ে, জুলাই সনদ নিয়ে, সংবিধান সংশোধন নিয়ে উনি এত বেশি সরব যে আমার মাঝে মাঝে আইনমন্ত্রীর জন্য মায়াই লাগে। যে ভদ্রলোক এত কষ্ট করে আইনমন্ত্রী হয়েছেন, কিন্তু আইন হুম, বিষয়ক ব্যাখ্যা দেওয়ার সময়ই পাচ্ছেন না, সুযোগই পাচ্ছেন না। সব উনি দিয়ে দিচ্ছেন। আমরা ছোটবেলায় এরকম হতো কিন্তু, যখন ক্লাসে গেলাম, যাওয়ার পর স্যার বললো যে কালকে কিন্তু তোমাদের এই চ্যাপ্টারটার উপর ধরবো। এমনি খারাপ ছাত্র ছিলাম তো, মাঝে মাঝে দুই একবার হয়তো একটা চ্যাপ্টার খুব মুখস্থ করে গেলাম, যে অন্য সময় পারি না, আজকে মুখস্থ করে গেছি, আজকে ক্লাসে ধরার মাত্র আমি বলে ফেলবো। কিন্তু দেখা যেত আমাদের ক্লাসে দু একটা স্টুডেন্ট থাকতো, স্যার অর্ধেক প্রশ্ন বলার আগে সে হাত তুলতো, সে কথা বলতে। তা আমরা চান্সই পেতাম না। তো খুব ঈর্ষা হতো যে হুম। আমি আজকে কষ্ট করে শিখে আসলাম, আমি বলারই চান্স পেলাম না। তো আমার মাঝে মাঝে মনে হয় যে আইনমন্ত্রী কি ওই ধরনের কোন অনুভূতিতে আক্রান্ত হন কিনা আমার মতো, আমি জানি না। যে উনি আইনমন্ত্রী হয়েছেন, উনি বলার চান্সই পাচ্ছেন না, সব নিয়ে নিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী নিয়ে ভালো কথা, উনি যদি আবার এর ওনার কারণে কি নিজের প্রধানমন্ত্রীর জন্য মন্ত্রণালয় ভালো মায়া হয়? চালাইতেন। এই একই কারণে কি প্রধানমন্ত্রীর জন্য মায়া হয়? আমি ওটার জন্য আপাতত বলছি না, আমি আগে আচ্ছা। স্বরাষ্ট্রমন্ত্রী সংক্রান্ত আলোচনাটা শেষ করিনি। তারপর স্বরাষ্ট্রমন্ত্রী যদি নিজের মন্ত্রণালয়কে ভালো চালাইতে পারতেন, তাহলে আবার আমি কিন্তু এত কিছু খারাপ লাগতো না। উনি কিন্তু আবার ওইটা পারছেন। ওনারা বলে মব হচ্ছে, ওনারা বলে পিটিয়ে মারা হচ্ছে। উনি প্রথম দিন বলেছিলেন মবের শেষ হয়ে গেল, বলছিলেন হুম, মবের ইতি ঘটলো। তো মুখের কথাই কি চিরা ভিজে নাকি? আপনি মব থামানোর জন্য কি করেছেন? কিছুই করতে পারেন। আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো যে উনি সালাউদ্দিন আহমেদ সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আল্লাহর রহমতে ব্যর্থ, এবং যেটা ওনার দায়িত্ব নয় সেই দায়িত্ব পালনে উনি বেশ বেশ পারঙ্গম বলবো, পারঙ্গম বলবো। জি। জনাব মাসুদ কামাল, এই ব্যর্থ বলার জন্য এখনই খুব মানে আগে আগে বলে ফেলছেন কিনা সেটা নিয়ে একটা প্রশ্ন আছে, কারণ বলে যেটা আর কি হানিমুন পিরিয়ড, সেটি অবশ্য ভাই মানে হানিমুন পিরিয়ড হলো সবচেয়ে রিস্কি, এটা শেষ করে দিই। হানিমুন আচ্ছা, পিরিয়ড হলো আচ্ছা। সবচেয়ে রিস্কি পিরিয়ড। কারণ আপনি একটা ঘরের মধ্যে আগুন ধরাই দিলেন, আগুন ধরাই দেওয়ার পর এখানে 10-12টা কাপড় চোপড় আগুনে পুড়তেছে, আপনি আমাকে বলেন আগুন নিবেন না, আগুন নিবেন না। এটা হলো আগুনের হানিমুন পিরিয়ড। আপনি যদি ওই হানিমুন পিরিয়ড আগুন না নিবান, তাহলে কিন্তু ওই আগুনের পরে নিভাইতে পারবেন না। এটা মাথায় রেখেন। কাজে হুম। হানিমুন পিরিয়ড বলতে কোনো পিরিয়ড নাই, এটা কার আছে জানি না, এটা কে আবিষ্কার করে তাও বলতে পারবো না। আগুন যা কিছু করার ওই হানিমুন পিরিয়ডে করতে হয়। বিড়াল বিয়ের প্রথম রাতে মারতে হয়। এবার অন্য বস্তু অনাদি করেন। অনেক ধন্যবাদ জনাব মাসুদ কামাল। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আপনার কাছে আসলে এই প্রসঙ্গটা একটু ছোট্ট করে শুনি। আপনার কি কোনো পর্যবেক্ষণ আছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আহ, এখন কেন টায়ার্ড, এখন কেন অবসরে যেতে চান?